যান, সমস্যা নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে প্রত্যেককেই ভালো আছেন। রূপান্তরের ডিজিটাল ক্লাসরুম থেকে বরাবরের মতোই আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আজকের এই লাইভ সেশনটিকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে রূপান্তর তাদের কিন্তু ধারাবাহিক যে কার্যক্রম লাইভ সেশনগুলো তারা কিন্তু আমরা ধারাবাহিকভাবে ফ্রি সেশনগুলো নেওয়ার চেষ্টা করছি এবং ইতোমধ্যে কিন্তু আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে। বিশেষ করে যদি বলি গণিতের উপর বেশ কিছু ক্লাস হয়েছে, তারপরে বিজ্ঞানের উপর বেশ কিছু ক্লাস হয়েছে এবং সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলির উপর বেশ কিছু ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। আমরা আগামী দিনগুলোতেও আরও আপনাদের সাথে বিভিন্ন বিষয় আমরা শেয়ার করব, বিভিন্ন বিষয়ের উপর আপনাদের সাথে আমরা আলোচনায় যুক্ত থাকব। আজকের এই লাইভ সেশনটি আপনারা আমাদের ফেসবুক পেজ যেখানে রয়েছে সেখানে কিন্তু দেখেছেন যে বাংলাদেশ পরিচিতি, অর্থাৎ আমাদের যে বিষয়গুলো বাংলাদেশ বিষয়বলির যে একদম বেসিক ভিত্তিমূলক যে কিছু আলোচনা সেটা কিন্তু আজকে আমরা করব। তো তার আগে বরাবরের মতোই যে একটি বিষয় আপনাদেরকে সবসময় বলে থাকি, সেটি হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে হাসবো। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের একটি সরকারি চাকরি আমরা সবাই একসাথে যেন আমরা পাই, আমরা সেই প্রচেষ্টা বা উদ্যম কিন্তু রাখবো। আর তার জন্য কি করতে হবে? তার জন্য যেটি করতে হবে যে আজকের আমাদের এই সেশনটি এই স্পেশাল একটি সেশন হবে। সেই সেশনটি আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে, ফেসবুক অল থেকে আমাদের রূপান্তরের যে পেজ আছে, আমাদের লাইভ সেশনটি আপনাদের স্ক্রিনে যদি এসে থাকে তাহলে আপনারা কি করবেন? আপনারা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন। আর আপনারা আমাদের পেজের ভিতরে ভিজিট করে আপনারা শেয়ার অপশন থেকে আপনারা কিন্তু আজকের এই ক্লাসটি শেয়ার করে দেবেন, যাতে আপনার আশেপাশে যারা চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু যাই বলুন না কেন যারা আছেন তারা যেন দেখতে পারে। ঠিক আছে? আর আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভ সেশনটি যার কারণে আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে আজকের এই ক্লাস সম্পর্কিত আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, অনেকদিন পর, বেশ 4-5 দিন পরে আপনাদের সাথে আবার যুক্ত হতে পেরে আমি খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের সাথে যদি আজকের এই পুরো সেশনটিতে থাকেন। আর ইতোমধ্যে কিন্তু সাধারণ জ্ঞান বিষয়টা কি, সাম্প্রতিকের কথা যদি বলি, যেটা একটি চলমান প্রক্রিয়া, এটি চলছে এবং প্রত্যেকটা দিন কিন্তু নতুন নতুন তথ্য প্রবাহ আমাদের কাছে এসে পড়ছে। তো আমরা একটু আপনাদের একদম শুরুর দিকে আমরা বেসিক যে ভিত্তিমূলক কথাবার্তা ছিল বা তথ্য দেওয়ার ছিল সেগুলো আমরা শুরুর দিকে সেরকমভাবেই দিয়েছি, কিন্তু আমরা বর্তমানে চেষ্টা করছি যে আমরা সাধারণ জ্ঞানের যে ভিত্তিমূলক অংশের পাশাপাশি আমরা যেন যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো চাকরির পরীক্ষা নিয়োগের জন্য পরীক্ষা প্রতিনিয়ত সার্কুলার যার কারণে কি আমাদের সাম্প্রতিক বিষয়গুলো আয়ত্তে রাখা প্রয়োজন। যার কারণে আমরা কিন্তু গত সেশন থেকে বা গত আড্ডা থেকে যাই বলেন না কেন আমরা সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু যুক্ত করার চেষ্টা করছি। তো তার জন্য আজকে আমরা শুরুতেই যে বিষয়গুলো দেখব, আজকে আমাদের নির্ধারিত যে টপিক সেটি বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বিষয়বলি থেকে, সেটি আমরা অবশ্যই দেখব। তবে তার আগে আমরা 2025 সালে কারা কারা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেল সেই নোবেল পুরস্কার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আর আপনারা কি করবেন? আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং আপনারা নোট করে নেবেন। ঠিক আছে? তো দেখেন,
আমি যদি হচ্ছে 2025 সাল নোবেল পুরস্কার পদার্থ রসায়ন এইটা হচ্ছে আছে, তবে আরো 2টা পুরস্কার দেয়া হয়েছে, সেটি হচ্ছে চিকিৎসায় কিন্তু গত 2 দিন আগে দেয়া হয়েছে, আর সাহিত্যে কিন্তু আজকে দেয়া হয়েছে। আমরা সেই আপডেটটুকু আপনাদের মাঝে কি করব, শেয়ার করব। দেখেন এইখানে 2025 সালের নোবেল পুরস্কার, সেটি হচ্ছে যে পদার্থবিজ্ঞানের কথা যদি বলি, পদার্থবিজ্ঞানের সাবজেক্টের নাম শুনেছেন অনেক, আশা করি যারা চাকরি পরীক্ষা দিবেন প্রত্যেককেই শুনেছেন পদার্থবিজ্ঞান। এটা সায়েন্সের হচ্ছে একটি সাবজেক্ট, কিন্তু আমাদের হচ্ছে যারা চাকরি প্রত্যাশী বিজ্ঞান অংশে কিন্তু আপনাদের পদার্থবিজ্ঞান থেকেও অ্যান্সার করতে হবে। আর সাধারণ জ্ঞানে যদি অ্যান্সার করতে হবে না, তবে আমাদের যে বিষয়টি জানার দরকার যে আমরা নোবেল পুরস্কার, যেহেতু এটা একটি মানে সাধারণ জ্ঞানের বিষয়, তো যার কারণে আমাদের জানতে হবে যে এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছে। শুধুমাত্র তারাই জানবেন যারা হচ্ছে মানে পরবর্তী 2026 সালের হচ্ছে নোবেল পুরস্কারের আগ পর্যন্ত এই আজকে যে ক্লাসটি হবে আপনারা প্রত্যেককেই মাথার ভিতর কি গেঁথে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু একদম মানে হচ্ছে মনে রাখার দরকার নাই। হ্যাঁ, আপনি এটা মনে রাখবেন 2026 সালের পর্যন্ত। মানে এটা বলার উদ্দেশ্য যে অনেকে হয়তোবা এখন শিক্ষা জীবনের শেষ প্রান্তে আছেন, হয়তোবা পরবর্তী নোবেল পুরস্কার দেওয়ার আগ পর্যন্ত আপনারা হয়তোবা কোনো সরকারি চাকরি পরীক্ষা দেবেন না, কিন্তু 2026 সালে হয়তোবা দেবেন। এবং দেখা গেল 2026 সালে হচ্ছে তখন হচ্ছে আপনার নতুন করে আবার 2026 সালের জন্য নোবেল পুরস্কার ঘোষণা দিয়েছে। তো যারা হচ্ছে এইরকম আছেন তাদের এইটা মানে মনে রাখার দরকার নাই। আমি আপনাদের সাথে একদিন সাধারণ জ্ঞান হ্যাক্স বিষয়ে আপনাদের সাথে কি করব, আপনাদের সাথে একটি আলোচনা বা সেশন আড্ডা যাই বলি না কেন সেটি করব, যে সাধারণ জ্ঞানে আমরা কি পড়ব, কিভাবে পড়ব, কেন পড়ব, এই বিষয়গুলো জানবো। কিভাবে পড়লে সাধারণ জ্ঞানকে আসলে কিভাবে পড়তে হয় সে বিষয়ে আমরা কি প্রত্যেক ক্লাসে বলার চেষ্টা করি। আমরা অন্য একদিন হচ্ছে কি আরেকটু ডিটেলস বা বিস্তারিতভাবে বলবো। তো যেটা বলতেছিলাম যে যারা হচ্ছে এই বছর কোনো পরীক্ষা দেবেন না, আগামীতে দেবেন, এবং ততদিনে হয়তো বা নতুন নোবেল পুরস্কার ঘোষণা করা হবে, তো তাদের এইগুলো নাম মুখস্থ করার দরকার নাই, কারণ এটা পরিবর্তনশীল। প্রত্যেক বছরই কি এটা কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? তারপরে আপনারা জানার জন্য যদি অ্যাডভান্স থাকতে চান আপনারা জানতে পারেন। আর যারা রিসেন্ট এই বছর পরীক্ষা দিবেন কিংবা আগামী বছরের প্রথম 5 থেকে 6 মাসের মধ্যে অনেক নিয়োগ আসবে, সার্কুলার আসবে, সেখানে পরীক্ষা দিবেন, তারা অবশ্যই কিন্তু মনে রাখবেন। তো দেখেন পদার্থবিজ্ঞানে যিনি নোবেল পেয়েছেন সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাণ, এই যে মানে হচ্ছে এই বিষয়ের উপর তারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন। এখন এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো হচ্ছে জটিল, ঠিক আছে? এটা হচ্ছে যারা ফিজিক্স নিয়ে যাদের অধিক জ্ঞান আছেন তারা এই বিষয়গুলো জানতে পারবে। আমাদের পণ্ডিত হতে হবে না, আমাদের কি করতে হবে, আমাদের পরীক্ষাতে নাম্বার গ্র্যাব করতে হবে। আমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষায় বা রিটেন পরীক্ষায় আমাদের কিন্তু এইটা আসবে না যে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাণ কি, এই বিষয়টিকে ব্যাখ্যা করো। হ্যাঁ, আমাদের এটা আসবে না। আমাদের কি জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জাস্ট এইটুকু মনে রাখবেন। তো দেখেন শুরুতেই যিনি আছেন, যে ভদ্রলোক আছেন, তিনি হচ্ছেন জন ক্লার্ক। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, তিনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলি সেটির হচ্ছে তিনি শিক্ষক। এবং তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন মিশেল এইচ দ্যাভোরে। তিনি হচ্ছেন ইয়েল ইউনিভার্সিটি অ্যান্ড ইউসি সান্তা বারবারা, তিনি হচ্ছেন এই ইউনিভার্সিটির হচ্ছে কি শিক্ষক। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন জন এম মার্টিনিস। কে আছেন? জন এম মার্টিনিস আছেন, তিনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার তিনি কিন্তু হচ্ছে শিক্ষক। তাহলে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 3 জন হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? 2025 সালে।
এবার দেখেন তাদের এই তারা পদার্থবিজ্ঞানে কেন হচ্ছে নোবেল পুরস্কার পেল, এইটার ছিল হচ্ছে যে সুপার কন্ডাক্টিং সার্কিটে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং প্রদর্শন, বৈদ্যুতিক সার্কিটে শক্তি পরিমাণ, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন এবং ম্যাক্রোস্কোপিক স্কেলে কোয়ান্টাম প্রভাব প্রদর্শন। এই বিষয়গুলোর জন্য উচ্চতর গবেষণা, মানে উচ্চতর গবেষণা বলতে এই বিষয়ে তাদের আগে কেউ হচ্ছে করে নাই, মানে হচ্ছে বিশদভাবে গবেষণা করে নাই বা সহজ করে বিষয়টিকে উপস্থাপন করে নাই, কিন্তু তারা হচ্ছে সহজ করে উপস্থাপন করছে এবং এইটা হচ্ছে আগামীতে মানে প্রজন্ম বা হচ্ছে আগামী দিন যতদিন না পর্যন্ত নতুন কোনো আবার গবেষণা হবে ততদিন তাদের এই গবেষণার ফল জাতি ভোগ করবে বা বিশ্ব ভোগ করবে, এই কারণে তাদের নোবেল পুরস্কার দিয়েছে। ঠিক আছে, তো এইটা প্রয়োগ কোথায় করা হয়? এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারে করা হয়, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে করা হয়, কোয়ান্টাম সেন্সরে করা হয়। যাই হোক, আমরা হচ্ছে তাহলে 2025 সালে পদার্থবিজ্ঞানে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাণ। জন ক্লার্ক পেয়েছেন, তারপরে পেয়েছেন মিশেল এইচ দ্যাভোরে, তারপরে পেয়েছেন হচ্ছে জন এম মার্টিনিস। তাহলে পদার্থবিজ্ঞানে এই 3 ভদ্রলোক তারা কি করেছে? তারা 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছে। তারপরে আসি, এবার আমরা দেখব হচ্ছে রসায়নে, দেখে আমরা নোবেল পুরস্কার কারা পেয়েছে সেইটা আমরা দেখব। রসায়ন যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু রসায়ন কি এই বিষয়টা সম্পর্কে, কেমিস্ট্রি, এটা কিন্তু ভালো জানেন। তো দেখেন রসায়নের হচ্ছে নোবেল পুরস্কার যারা পেয়েছেন তারা হচ্ছেন, এবং যে বিষয়ের উপরে পেয়েছেন স্পেসিফিকভাবে যদি বলি সেটি হচ্ছে যে ধাতু জৈব কাঠামো উদ্ভাবন, ধাতু এবং জৈব কাঠামোর উদ্ভাবন। এই যে উদ্ভাবন ধাতু এবং জৈব কাঠামো, এই বিষয়গুলো আসলে কিভাবে করেছে বা এই বিষয়গুলো হচ্ছে আবিষ্কারের ফলে বা গবেষণা করে নতুন করে বের করার ফলে এটার সুফল কি, এইটার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে নোবেল পুরস্কার দিয়েছে। এবং ধাতু জৈব কাঠামো উদ্ভাবন এই বিষয়গুলো আসলে যারা, এটাও ওই বরাবরের মতোই প্রথমে যেটা বলেছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে বা এটার হচ্ছে বিস্তারিত কিন্তু আমাদের জানার দরকার নাই। ঠিক আছে, কারণ আমাদের এমসিকিউতে বা বেসিক্যালি এগুলো এমসিকিউতেই আসবে, রিটেনের জন্য এগুলা না। তো যে কোনো চাকরি পরীক্ষায় তো এমসিকিউ এর জন্য আমাদের কিন্তু এইগুলো মানে হচ্ছে পণ্ডিত হওয়ার দরকার নাই, আমাদের শুধুমাত্র কি একটি নাম্বার লাগবে, এবং একটি নাম্বারের জন্য তাদের কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে রসায়নে, সেটি হচ্ছে ধাতু জৈব কাঠামো উদ্ভাবন। এবং যে 3 জন ভদ্রলোক যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তারা হচ্ছেন সুসুমো কিতাগাওয়া। তিনি হচ্ছেন কি সুসুমো কিতাগাওয়া। সুসুমো কিতাগাওয়া তিনি হচ্ছে কিয়োটো ইউনিভার্সিটি জাপান, কিয়োটো ইউনিভার্সিটি জাপানের সুসুমো কিতাগাওয়া তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে যিনি পেয়েছেন রিচার্ড রবসন। রিচার্ড রবসন কে? রিচার্ড রবসন। রিচার্ড রবসন হচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অস্ট্রেলিয়ার তিনি কিন্তু শিক্ষক। তারপরে যিনি পেয়েছেন ওমর এম ইয়াগি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ওমর এম ইয়াগি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া কি? তিনি হচ্ছে বার্কলি বিশ্ববিদ্যালয়। দেখেন এই যে ওমর এম ইয়াগি, এটা কিন্তু হচ্ছে মানে আমাদের হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে ফিলিস্তিনের যে হচ্ছে, মানে ফিলিস্তিনের যে এই যে এত নির্যাতন নিপীড়ন হচ্ছে, হ্যাঁ, এই ওমর এম ইয়াগি তিনি কিন্তু একজন ফিলিস্তিনির হচ্ছে কি মানে হচ্ছে নাগরিক। ঠিক আছে, এবং তিনি হচ্ছে এই যে ফিলিস্তিনের উপরে এই যে ঝড় ঝাপটা যে হচ্ছে, হ্যাঁ, এই ঝড় ঝাপটার মধ্যেই কিন্তু তিনি কি করতেছেন, তিনি হচ্ছে গবেষণা করে তিনি এই নোবেল পুরস্কার তিনি কিন্তু ছিনিয়ে নিয়ে এসেছেন। ঠিক আছে, তো এটা অবশ্যই তার জন্য গর্বের। তারপরে হচ্ছে আরেকটি বিষয় যদি বলি যে এটা হচ্ছে ফিলিস্তিনি নাগরিকদের জন্য এটা অবশ্যই
একটা সৌভাগ্যের এবং গৌরবের বিষয় হয়ে থাকবে। ঠিক আছে, এবং এইটির মাধ্যমে একটি বিষয় প্রমাণিত হলো যে যতই প্রতিকূল পরিবেশ থাকুক না কেন, আমাদের ইচ্ছা শক্তি যদি অদম্য হয়, আমরা যদি সহজে দমে না যাই, অবশ্যই কিন্তু আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। ঠিক আছে, তো তারপরে দেখেন আমাদের হচ্ছে এই রসায়নে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে আমরা হচ্ছে দেখলাম। ঠিক আছে, এবং তারা হচ্ছে তাদের মূল অবদান ছিল যে ধাতু জৈব কাঠামো উদ্ভাবন, বড় ফাঁকা স্থানযুক্ত আণবিক স্থাপত্য, গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ পরিবহনের জন্য নতুন পথ। এই বিষয়গুলো, এই তিনটি বিষয়ের উপর তারা গবেষণা করেছেন এবং এগুলো প্রয়োগ করা যাবে হচ্ছে মরুভূমি থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড সংগ্রহ, রাসায়নিক বিক্রিয়া অনুঘটক, বিদ্যুৎ পরিবহন, এই সমস্ত ক্ষেত্রে কি করা যাবে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে প্রয়োগ করা যাবে। ঠিক আছে, দেখেন আজকে খুব বেশি না, মাত্র হচ্ছে 4 ঘন্টা আগে হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়েছেন, যার কারণে হচ্ছে আমরা স্লাইডটি একটু আপডেট করা হয়নি। সেটা হচ্ছে সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন, সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনা-হোরকাই। তিনি কিন্তু এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কারা কারা, আপনারা একটু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমাদের এই সেশনটি মনোযোগ দিয়ে করছেন। তাহলে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে লাসলো ক্রাসনা-হোরকাই। তিনি হচ্ছেন হাঙ্গেরিয়ান উপন্যাসিক। তিনি কি হাঙ্গেরিয়ান উপন্যাসিক? এই জনাব লাসলো ক্রাসনা-হোরকাই হাঙ্গেরিয়ান নাগরিক, হাঙ্গেরিয়ান উপন্যাসিক। এবার তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এবার আমরা হচ্ছে দেখব সেটি হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানে কারা নোবেল পুরস্কার পেয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে এবছর যারা নোবেল পেয়েছেন তারা হচ্ছেন ম্যারি ই ব্রুনকো, দেখেন চিকিৎসা বিজ্ঞানে এরা যারা এবার যারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন তারা হচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই কি করবেন, কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন। ঠিক আছে, তারা হচ্ছেন ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসেল এবং সিমন সাকাগুচি। তাহলে কে? ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসেল, সিমন সাকাগুচি, তারা কিন্তু এবার নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তারা হচ্ছে যে বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন সেটি হচ্ছে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যাবলী নিয়ে। ঠিক আছে, অর্থাৎ ইমিউন সিস্টেম নিয়ে তারা কিন্তু গবেষণা করেছেন। তারা গবেষণা করে এই আমাদের মানব দেহে ইমিউন সিস্টেম যে বিষয়গুলো, এইগুলো কিভাবে উন্নত করা যায় সেটি নিয়ে গবেষণা করেছেন। এবং এই ক্ষেত্রে যেটি হরমোনাল যে বিভিন্ন বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু তারা দেখাশোনা করেছেন। বিভিন্ন অনেক দিনের হচ্ছে তাদের যে রিসার্চের যে একটা ফসল, সেটি কিন্তু তারা মুনশিয়ানা দেখিয়ে এই 2025 সালে তারা কি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।
দেখেন আমরা মোটামুটি হচ্ছে এখন পর্যন্ত এই 4টি বিষয়ে হচ্ছে নোবেল পুরস্কার দিয়েছে এবছর, সেটি হচ্ছে যে পদার্থ রসায়ন, সাহিত্য এবং হচ্ছে আমাদের চিকিৎসা। এখনো 2টা নোবেল বাকি আছে, যদিও অর্থনীতিকে হচ্ছে নোবেলের হিসেবে দেখে না, তবে এটা আমরা নোবেল হিসেবেই চিহ্নিত করে থাকি। আর একটি বিষয় বাকি আছে, সেটি হচ্ছে যে শান্তি। শান্তি, শান্তির মা মারা গেছে, ঠিক আছে? পৃথিবীতে কি নাই? শান্তি নাই। হ্যাঁ, বিশ্ব নেতারা অশান্তিতে আছে, যুদ্ধ বিগ্রহ, তারপরে হচ্ছে আমরাও অশান্তিতে আছি বিভিন্ন কারণে, আমাদের হচ্ছে দেশে নানান সমস্যা, আবার ব্যক্তিগতভাবেও আমরা অশান্তিতে আছি, আমাদের অনেকের হচ্ছে চাকরি নাই বা ইনকাম নাই, ঠিক আছে? আমরা কিন্তু কেউ শান্তিতে নেই, ঠিক আছে? সবাই কম বেশি অশান্তিতে আছি। যাই হোক, তো তারপরেও নোবেল কমিটি যারা আছেন তারা হচ্ছে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেন, এবং সেটা স্পেসিফিক একটা শান্তির জন্য কোনো একটা কারণে। তো এইবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আসলে আপনাদের কি মনে হয় এবার নোবেল কে জিতবে বলেন তো? আপনাদের আমার প্রিয় নেতা, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? এবার ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার কি জেতার একটা সম্ভাবনা আছে, যদিও হচ্ছে এটা আসলে কি আমেরিকার যে নির্বাচন হয় অনেকটা সেই রকম। যেমন আমার মনে পড়ে যে 2014 সালে যখন 2018তে হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়, 2014তে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়, তখন কিন্তু দেখা গেছে যে মানে হচ্ছে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি কন্টেস্ট কিন্তু হয়, ঠিক আছে? এবং হিলারি ক্লিনটনকে দেখা যায় যে আপনার টেলিভিশন ডিবেটে বা অন্যান্য জায়গায় কিন্তু হিলারি ক্লিনটন অনেক এগিয়ে গেছে, কিন্তু ভোটের মাঠে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতেছে, ঠিক আছে? আবার এই যে এই বছরও এইবার যে মার্কিন হচ্ছে ইলেকশন হয়, সেখানে কিন্তু কি ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জরিপে হেরে গেছে, কিন্তু ভোটে কিন্তু জিতে গেছে। তো এইবারও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, মানে ডোনাল্ড ট্রাম্প মানে হচ্ছে ধোঁয়াশা, ঠিক আছে? তার আসলে কখন কি হবে এটা হচ্ছে বলা যায় না, আসলে তিনি কি করতে যাচ্ছেন, পেতে যাচ্ছেন, এটা কিন্তু বলা যায় না। এবারও তিনি যে নোবেল পুরস্কার পাবে এইটা নিয়ে কিন্তু মার্কিন বিভিন্ন যে সংবাদ সংস্থা আছে, CNN বলেন, তারপর হচ্ছে ব্রিটিশের হচ্ছে BBC বলেন, আল জাজিরা বলেন, মধ্যপ্রাচ্যের যে নিউজ মিডিয়া আছে, তো এরা কিন্তু বলছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার কিন্তু জিতবে না। কিন্তু আবার আজকে সমীকরণটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে যে না, ডোনাল্ড ট্রাম্পই জিততে যাচ্ছে। সেটি কেন? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং 3টা ধাপে সেই চুক্তিটি কার্যকর করা হবে, এবং ইসরায়েলে অনেক বন্দীদের কিন্তু ফিলিস্তিন কি দিয়েছে, মুক্তি দিয়েছে, এবং ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের উপর এই চুক্তিটি হওয়ার পর কিন্তু তারা আর ফিলিস্তিনের উপর এখন পর্যন্ত আক্রমণ করেনি, যদিও তাদের বিশ্বাস নেই। এর আগেও অনেক শান্তি চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই। তবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু এই যে এইবার কিন্তু এই যুদ্ধবিরতিটি হতে যাচ্ছে। আরেকটি বিষয় ডোনাল্ড ট্রাম্প যেটি করেছে সেটি হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিন্তু তিনি কি করছেন, তিনি হচ্ছে চেষ্টা করছেন। আপনারা জানেন যে রাশিয়ান ইউক্রেন যুদ্ধ কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী প্রেসিডেন্ট যিনি ছিলেন ডেমোক্রেটিক দলের জো বাইডেনের সময় কিন্তু এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়, এবং ডোনাল্ড ট্রাম্প যখন এইবার তার দ্বিতীয় মেয়াদে যখন মার্কিন রাষ্ট্রপতির সিংহাসনে বসেন, তখন কিন্তু তিনি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কি বলেছেন, একটি মানে হচ্ছে ইউক্রেনকে বলেছেন যে তারা হচ্ছে অনেক বড় ভুল করেছে বা বোকামি করেছে, এবং ইউক্রেনকে যে জো বাইডেন যেরকম অস্ত্র সহায়তা দিত বা আর্থিক সহায়তা দিত, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা কি বন্ধ করে দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে এই যুদ্ধ বন্ধ হতে হবে, এবং ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়া চলমান রয়েছে, এবং
রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় থামার পথে আর কি। তো এই যে দুইটা হচ্ছে যে বিষয়টা, এই যে দুইটা হচ্ছে যে মানে হচ্ছে একটা শান্তির যে শান্তি যে মানে হচ্ছে কি হতে যাচ্ছে আর কি, এখনো শিওর না হবে কি হবে না, তবে হতে যাচ্ছে। আমরা হচ্ছে ফিউচারে সেটা আমরা ফিউচারের মধ্যে এখনো রাখি। তো এই কারণে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কি হবে, এই কারণে ডোনাল্ড ট্রাম্পকে এবার নোবেল কমিটি তাকে মনোনীত করেছে। আদৌ পাবে কিনা সেটা সময় বলে দিবেন। ডোনাল্ড ট্রাম্পের একদম তিনি যখন 14তে ইউএস প্রেসিডেন্ট হয় তখন কিন্তু হচ্ছে আপনার তার সময় কিন্তু এই ইসরায়েল ফিলিস্তিনি খুব বেশি সংঘর্ষ হয় নাই, কোনো হতাহত খুব কম হয়েছে, আমরা কিন্তু দেখেছি সেটা। এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যখন হচ্ছে খুব একটা কি হচ্ছে, খুব যখন মানে তারা যুদ্ধ অবস্থায়, অর্থাৎ যুদ্ধ লেগে যাবে আর একটা দুই কোরিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু উত্তর কোরিয়ার যে রাষ্ট্রপ্রধান এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান তাদের মধ্যে কিন্তু একটা হচ্ছে মধ্যস্থতা হয় এবং সমঝোতা হয়। তখনও কিন্তু এই দুই কোরিয়ার যুদ্ধটা হয় নাই। তো এই সমস্ত বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা এবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে, দেখা যাক, সময় বলে দেবে। তো দেখেন, নোবেল নিয়ে যেহেতু অনেক কথা বললাম, তো আপনারা হয়তো বা বলতে পারেন যে নোবেলটা কি, আসলে কেন দেওয়া হয়। এটা আসলে হচ্ছে নোবেল বিষয়ে আমরা নোবেলের যাবতীয় বিষয়, অর্থাৎ পৃথিবীতে যত বড় বড় পুরস্কার